কি একটা ছোট প্রশ্ন করতে পারি যে আমি আপনার কথার সাথে একমত, ডক্টর ইউনূস যদি আওয়ামী লীগে যোগদান করতো তাহলে ডক্টর ইউনূসের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান পরিবর্তন হতে পারতো, কিন্তু আওয়ামী লীগ কি এইটা মনে করে কিনা যে ডক্টর ইউনূস তার রাজনৈতিক প্রতিপক্ষ অর্থাৎ বিএনপির সাথে হাত মিলিয়েছে, সেই জন্য তার মানে এইটা মনে করে কিনা, বা আপনারা মনে করেন কিনা ডক্টর ইউনূস আপনাদের লোক? আজকে যদি ডক্টর ইউনূস আওয়ামী লীগে যোগদান করে তাহলে দেখবেন যে শেখ হাসিনার বা আওয়ামী লীগের অবস্থান কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তখন এই ধরনের কথা বলেছেন তিনি, বলেছেন নতুন ধরনের রাজনীতি করতে হবে, এই লক্ষ্যে তিনি একটি রাজনৈতিক দলও সৃষ্টি করেছেন। তার ফলে একটি রাজনৈতিক দল হিসাবে যাদেরকে তিনি প্রতিপক্ষ বানিয়েছেন আওয়ামী লীগ, তাদের যেমন তার বিপক্ষে যাওয়ারই কথা, বিএনপিরও বিপক্ষে যাওয়ার কথা। আমার কৌতূহল হচ্ছে মানে বিএনপি ডক্টর ইউনূসকে আসলে ওন করে কিনা, ডক্টর ইউনূসের আদর্শের সাথে বিএনপি একমত পোষণ করে কিনা। ব্যক্তি আক্রোশটা আজকে শেখ হাসিনা শুধু আপনার এই ললেন এটা আপনার এই আমাদের ডক্টর ইউনূস নয়, বাংলাদেশের অনেক সম্মানিত ব্যক্তিদেরকে উনি যেভাবে অসম্মান করেন, অমর্যাদা করেন, এইটা বলতে গেলে অনেক সময় লাগবে আপনার। আমি শুধু এটুকুই বলতে চাই যে উনি বাংলাদেশের একজন নাগরিক এবং বাংলাদেশের নোবেল বিজয় একমাত্র ব্যক্তিত্ব। আমরা তার প্রতি সম্মান দিতে চাই, তার যথাযথ মর্যাদা দিতে চাই। করার জন্য বিএনপি আপনার সর্বদাই, আমি একটু শেষ করে দিই, আওয়ামী লীগ আপনার 71 এর পর, স্বাধীনতার পর আওয়ামী লীগের যে মূল লক্ষ্য একদলীয় শাসন বা কর্তৃত্ববাদী শাসন কায়েম করা, সেখান থেকে আওয়ামী লীগ কিন্তু বেরিয়ে আসতে পারেনি। আর বিএনপির যে মূল লক্ষ্য, আজকে বিএনপি 45 বছর পূর্ণ করে 46 বছর আমরা প্রতিষ্ঠা পালন করলাম, আমাদের মূল লক্ষ্য যে আমরা একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমরা বাংলাদেশে সৃষ্টি করতে চাই, কায়েম করতে চাই। এই যে মৌলিক দুটো দলের মধ্যে মৌলিক যে পার্থক্য, এই জিনিসটা আপনাকে মূল্যায়ন করতে হবে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আজকে বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ, আজকে বিএনপি আজকে আওয়ামী লীগকে যে মানুষ বিএনপির আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি কি মানুষ ভাবে, যে কারণে আজকে দেখেন যে সমস্ত এই সময় তো উনি গায়েবী মামলার শিকার হন নাই। উনি যেটা বললেন যে রাজনৈতিকভাবে ডক্টর ইউনূসকে বলছেন, জি আমি ডক্টর ইউনূসকে আপনি বলছেন যে ডক্টর ইউনূসকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে, আমি 100 বার বলবো যে অবশ্যই রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। এটা আপনি যে আপনার মোবাইলের যার মধ্যে এসছে 93% মানুষ বলছে বাস্তব সত্য। আমার মনে হয় যে আমি শুধু একটা প্রশ্ন করতে চাই, আপনি 75 15 আগস্টের পর কে ক্ষমতায় আসছিল সেই প্রসঙ্গের কথা বললেন বলে আমি আবার এখানে ফিরে আসছি। আপনি ইনডেমনিটি বিলটা যখন আসলো, আমার কাছে মনে হয় যে তখন এটি একটু ঘুরে দেখানো দরকার যে আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় তখন কে ছিল। আমার কাছে মনে হয় যে প্রেসিডেন্ট জিয়ার সরকার থেকে শুরু করে খালেদা জিয়ার সরকারের সময় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের যেভাবে পুরস্কৃত করা হয়েছে, সেটি আসলে বারবার এটি নিয়ে আমাদের এই প্রশ্ন পরিষ্কার করতে হবে। যদি সেই খুনের সাথে সেটা দায় না থাকে, এখনো 75-এর পরাজিত শক্তি বলছেন জনাব তারেক রহমান, এখনো 75-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই স্লোগান আমরা শুনছি। জনাব হারুনুর রশিদ, এই বিষয়গুলি কিন্তু আসলে একটু পরিষ্কার করা দরকার। আপনি তারেক রহমান বক্তব্য শুরু করেছেন 75-এর পরাজিত শক্তি বলে। না, আমি শুনেছি বিষয়টা হচ্ছে, দেখেন জিয়াউর রহমানকে আপনি অভিযুক্ত করছেন, এরশাদ 9 বছর ক্ষমতায় ছিল, ফ্রিডম পার্টি কার সময় আপনার পুরস্কৃত করেছেন, জি। তো আজকে জিয়াউর রহমানকে শুধু আপনি দোষারোপ করছেন কেন? আপনার জেনারেল এরশাদ শেখ হাসিনার বিশেষ দূত, বিরোধী দলের নেতা, তাকে আপনি নিয়ে জোট সরকার গঠন করতেন, মহাজোটের শরীক। তো এইটা ডাবল স্ট্যান্ডার্ড। আমি যে বললাম যে বিভ্রান্ত দল, যারা আপনার শেখ মুজিবের এই সমস্ত ঘটনাগুলোর সাথে জড়িত, তারাই কিন্তু শেখ হাসিনা চারিদিকে আপনার পরিবেষ্টিত করে আছে। আপনি শুধু জিয়াউর রহমানের দিকে আঙ্গুলি তুলছেন। ওই সময় সেনাবাহিনীর প্রধান কে ছিল, বিমান বাহিনীর প্রধান কে ছিল, আপনার বিডিআর এর প্রধান কে ছিল, আপনার রক্ষী বাহিনীর প্রধান কে ছিল, তারাকে কিন্তু আপনি দোষী সাব্যস্ত করছেন না। তারাকে সবগুলোকে আপনি নিয়ে আপনি এমপি বানাচ্ছেন, মন্ত্রী বানাচ্ছেন, তারা কিন্তু মাত্র আপনার আঙ্গুলি নির্দেশ করছেন জিয়াউর রহমানের দিকে। কেন? তারা তো তখন ক্ষমতায়, জিয়াউর রহমান তো তখন সেকেন্ড ইন কমান্ড, জিয়াউর রহমান তো মূল কমান্ডে ছিল না, জিয়াউর রহমানকে বন্দী পর্যন্ত করা হয়েছিল। সুতরাং যারা ওই সময় রাষ্ট্রীয় ক্ষমতার বিভিন্ন পদ পদবিতে ছিলেন, তারা কোথায় ছিল? জিয়াউর রহমান নিজেই তো বলেছেন, তার বই লেখার মধ্যে দেখেন বিচারপতি তারা তখন কোথায় ছিল, তারা কেন আপনার বেরিয়ে আসলো না সেই সময় একজন সেনাবাহিনী বিদ্রোহ অফিসারের বিরুদ্ধে? দর্শকরা এটি মোটামুটি জানতে চাইছেন যে আইনের শাসন বলতে আপনি যেটি বুঝাতে চাচ্ছেন, বা আইনের শাসন বলতে বাংলাদেশের বিচার বিভাগ, আইনি কাঠামো, আইনি ব্যবস্থা নিয়ে আপনি যে কথাগুলি বলছেন, সেই কথাগুলি বাংলাদেশের আসলে চিরকালেরই ধারাবাহিকতা কিনা, যে মানে যারা মানে
ইন ডেমোক্রেসি সামবডি ইজ মানে এভরিওয়ান ইজ ইকুয়াল আর সামবডি ইজ মোর ইকুয়াল দ্যান আদার্স, আমরা এখানে মোর ইকুয়াল লোকদেরই আসলে প্রাধান্য দেখি কিনা? জনাব হারুনুর রশিদ। জি ধন্যবাদ। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আপনার বলা যায় যে আইনের শাসনের ক্ষেত্রে তো স্বাভাবিক কারণে বিভিন্ন সরকারের সময় কিছু কিছু ত্রুটি বিচ্যুতি আছেই, তবে দেখতে হবে আপনাকে যে কোন সরকারের সময় এই আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠার জন্য উদ্যোগ প্রচেষ্টা ছিল, এই জিনিসগুলো আপনাকে বিবেচনায় আনতে হবে। কোন সরকারের সময় একটা গণতান্ত্রিক পরিমণ্ডল সৃষ্টির জন্য বা ভিন্ন মতগুলোর সমাবেশ, বাক স্বাধীনতা, পত্রপত্রিকার স্বাধীনতা, এই জায়গাগুলোর ফ্রিডম কোন সরকারগুলোর আমলে ভালো ছিল, এই বিষয়গুলো কিন্তু আপনার কাছে বিবেচনা আনতে হবে। আপনি 72 থেকে 75 সরকারের চিন্তা করেন, আর এখন ডিজিটাল অ্যাক্টের মধ্যে আপনার সংবাদপত্রের শিল্পরা কাজ করছে, এই 15 বছরের মধ্যে সংবাদপত্রগুলোর কি অবস্থার মধ্যে রয়েছে সেটা আপনাকে ভাবতে হবে। সুতরাং এখানে নাইম ভাই যে কথাটা বললো আপনার এই শাহ আলম গ্রুপের ব্যাপারে, আপনার চেম্বার জজ থেকে যে মামলাটা স্থগিত করা, যেটা কি সরকারের নির্দেশনার বাইরে করেছে? না, এটা আপনি জানেন না, এটা কিন্তু আপনি জানেন না জনাব হারুনুর রশিদ। আমি আপনাকে আপনি এটা যে কথাটি বলছেন সেটি একদম আদালত অবমাননা, একদম আদালত অবমাননা হতে হলে আমার এই ব্যাপারে আমি অসুবিধা নেই। বিষয়টা হচ্ছে আপনার দুর্নীতির মামলা বা টাকা পাচারের মামলার ব্যাপারে আপনার হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে, ভালো কথা। তদন্ত তো সময় লাগবে, 2 মাস 3 মাস 6 মাস 1 বছর লাগতে পারে। শাহ আলম গ্রুপের হাজার হাজার কোটি টাকা, সুতরাং আপনি এখানে এস আলম গ্রুপের তো এখন এই মামলাটাকে আপনি যখন হাইকোর্ট দিল, তারা চেম্বারে নিয়েছে, চেম্বার তো ইচ্ছা করলে ফুল কোর্টে পাঠিয়ে, আপনি নিজেও বলেছেন চেম্বার তো ইচ্ছা করলে 1 সপ্তাহের মধ্যে ফুল কোর্টে পাঠিয়ে দিয়ে সেখান থেকে পূর্ণ হিয়ারিং করে সেখান থেকে আপনার সিদ্ধান্ত নিয়ে আসতে পারেন। নাও পাঠাতে পারে, সেটা পাঠাচ্ছে না তো, এরকম তো করেছে। চেম্বার কোর্ট থেকে তো মামলা আপনার স্থগিত রাখার তো বিধান আছেই, সেটা তো আমি দ্বিমত করছি না, কিন্তু যেহেতু একটা সেনসিটিভ মামলা, দুর্নীতির প্রসঙ্গ, হাজার হাজার কোটি টাকা, যেখানে ব্যাংকগুলো খালি হয়ে গেছে, অভিযোগ আসছে সাধারণ জনগণের পক্ষ থেকে, এসব বিষয়গুলো অভিযোগ আসছে, সুতরাং সরকারের উচিত ছিল সরকারের স্বচ্ছতা জবাবদিহিতার জন্য এই মামলাটা আপনার তদন্তাধীন রাখা। তদন্ত রাখলে সে দোষী না নির্দোষ সেটা আপনার সময়ের ব্যাপার, সেটা তো আপনার 1 মাস 2 মাসের জনাব হারুনুর রশিদ যিনি চেম্বার জজের বিচারক হন, তিনি অ্যাপিলেট ডিভিশনের একজন সিনিয়র জাজ, তার কাছে আসলে যতভাবে বিষয়টি উপস্থাপিত হয় আমরা হয়তো এর পুরোটা জানি না, আসলে আমরা তো আসলে পত্রপত্রিকা পড়ে জানি বিষয়গুলা, সেগুলির মধ্যে অথবা তাদের লয়ারের কাছ থেকে শুনি, এমনও তো হতে পারে যেটা আসলে গ্রাউন্ড ছিল সেজন্যই চেম্বার জজ এটা বলেছেন। আমরা যে রাজনৈতিক মামলাগুলো, আমি বলি আপনার, আমরা যে রাজনৈতিক মামলাগুলো নিম্ন আদালত থেকে জামিন পাচ্ছি না, আমরা উচ্চ আদালতে নিয়ে আসছি, হাইকোর্ট থেকে জামিন দিচ্ছে, যে মামলাগুলো আপনার নিম্ন আদালত থেকে কিন্তু জামিনযোগ্য, জামিন দিতে পারে, কিন্তু সব গায়েবী মামলা, মিথ্যা মামলা, কিন্তু সেগুলো হাইকোর্ট থেকে জামিন হচ্ছে, তারপর দেখা যাচ্ছে সেই মামলাগুলো আপনার ওই চেম্বার জজ থেকে স্টে করে দিচ্ছে। এটা গত 15 বছরে এটা নতুন ঘটনা নয়, এই অসংখ্য ঘটনাই। এইটা আমি আপনার সাথে এই জিনিসগুলি আপনাকে বলতে চাচ্ছি। তো এইটা আপনি দুর্নীতির মামলাটা ছোটভাবে দেখছেন কেন? এস আলম গ্রুপের বিষয় নিয়ে তো গত কয়েক মাস যাবত পত্রপত্রিকা ব্যাপকভাবে লেখালেখি হচ্ছে, এটা কি অস্বীকার করার কোনো পথ আছে? আমি নাইমুল ভাই বলেছে যে নাইমুল ভাই কিন্তু এটাতে সাপোর্ট বলেছে যে না আমরা এটাকে সমর্থন করি না, উনি কিন্তু উনি বলেছেন, আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি এই জন্য, উনি বলেছে এটা। আমার কথা হচ্ছে যে এই জিনিসটা হয়তো স্টে না করে এই মামলাটা তো আপনার ফুল বেঞ্চ, আপনি যেটা বললেন ফুল কোর্টে পাঠিয়ে দিতে পারতো,